বাংলাদেশ ক্রিকেট কখনো দৌড়াচ্ছে, কখনো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু দর্শকদের যে প্রত্যাশা আকাশে ওড়ার সেটা আর হচ্ছে না। কেন বাংলাদেশ ক্রিকেটে এরকম টালমাটাল অবস্থা? কেন আসলে প্রত্যাশার সাথে পারফরমেন্সের মিল ঘটছে না? বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা, এরকম নানা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন প্রিয় সাংবাদিক তাইবন অন্ত। তারপর আপনাকে স্বাগত খেলা যুগে। বারবার আসলে একটা কথা বলা হচ্ছে, বিশেষ করে জাকেরকে নিয়ে। হ্যাঁ, মাঠের পারফরমেন্সে তো আমাদের 11 জনই খুব যে একটা ধারাবাহিক পারফর্ম করছে তা তো নয়, কিন্তু জাকির আলী যে কিনা এবছর 21টা ম্যাচে ব্যাট করলো, এখন এসে দেখা যাচ্ছে সে অফসাইডে বল হিট করতে পারছে না। এটা কি খুব একটা হাস্যকর নয়? না, তার অফসাইডের ইস্যু তো লম্বা সময় ধরেই আছে, এবং তারটা যেটা আসলে দৃশ্য তো ওটা দেখা যায়, ইটস ভিজিবল। ইনফ্যাক্ট আপনি লাস্ট ম্যাচেও যদি দেখেন যে উইন্ডিজের পেসাররা যে স্লোয়ারগুলো দিয়েছিলেন, অফ স্ট্যাম্পের অনেক বাইরে স্লোয়ার, বলটা পড়ে বলটা যে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে, সেটাকেও তিনি টেনে লেগ সাইডে খেলার চেষ্টা করেছেন। এবং তার এই টোটকাটা আসলে ওয়েস্ট ইন্ডিজে কাজে লেগেছিল। যখন তিনি ওয়েস্ট ইন্ডিজে খেলেছিলেন ওই সময় তো জাকির আলী অনেককে আসলে উইন্ডিজ বোলাররা চিনতেন না, যে কারণে স্লটে বল দিয়েছেন, লেগ মিডলে বল দিয়েছেন, বা অফ স্টাম্পের উপরে বল দিয়েছেন, যে কারণে তার জন্য ঘোরানোটা ইজি হয়েছে। বাট ইভেনচুয়ালি যত সময় গিয়েছে এই ধরনের ব্যাটারদের এই ধরনের স্ট্যান্স বুঝতে বোলারদের আসলে খুব বেশি ম্যাচ দেখা লাগে না, একটা দুটো ম্যাচই তো এনাফ। সেই জায়গা থেকে এখন খুব সহজেই বোঝা যায় যে তিনি আসলে অফে খুব একটা এক্সপার্ট নন, যে কারণে এখন খুব ইজিলি তাকে অফ স্টাম্পের বাইরে বল করলেই ডট বলের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। তো শুধু জাকের কেন, আমি আমি যদি একটু দেখে বলি যে আপনার লিটনের লাস্ট 5টা ম্যাচ, যদিও তিনি ইনজুরিতে ছিলেন, 23-5, 23-9, 28, এই হচ্ছে আমাদের ক্যাপ্টেনের অবস্থা। আপনি যদি জাকেরটা তো বললেনই, 17, 18, 10, 10, 32, এভাবে। শামীম পাটোয়ারিটা দেখেন 11-0-0-33। সো শুধু জাকেরের দিকে আঙ্গুল তুলে লাভ নেই। জাকেরের দিকে আঙ্গুল যাওয়ার কারণটা কি পার্থ? জাকের আসলে ক্যাপ্টেন্সিটা পেয়েছিলেন, এবং আমাকে নোমান মোহাম্মদ খুব ভালো একটা কথা বলেছিলেন যে জাকের কি মানে ক্যাপ্টেন্সির আগে চুইংগাম চাবাতেন না? চাবাতেন তো, কিন্তু ক্যাপ্টেন্সির পরে চুইংগাম চাবানোটা নিয়ে সবাই কথা বলেছে। ক্যাপ্টেন্সির ব্যাপারটা এরকম, যেটা মিরাজের 8-9 বছর ধরে কখনো কথা হয়নি, ওই ক্যাপ্টেন্সি পাওয়ার পরেই ওয়ানডেতে বাংলাদেশ আরব আমিরাতের এগেনস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পরেই কিন্তু মিরাজকে নিয়ে কথা হয়েছে যে এই মিরাজ চলে না, ক্যাপ্টেন্সি হয় না। সো ক্যাপ্টেন্সির প্রেশারটা একটা আলাদা প্রেশার। জাকেরের এমনিতেই ব্যাটিংয়ের প্রচুর দুর্বলতা ছিল, তাকে এশিয়া কাপে কোনো কারণ ছাড়া ক্যাপ্টেন্সিটা দিয়ে টিম ম্যানেজমেন্ট একেবারেই ভেঙে ফেলেছে। এবং এই প্রেশারটা ধরেন এই সোশ্যাল মিডিয়ার যুগে এই চাপটাকে নেওয়ার মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই চাপটা তো আসলে সাকিব আল হাসানও নিয়েছেন, তামিম ইকবালও নিয়েছেন, মাশরাফিও নিয়েছেন। তারাও আসলে বারবার ফেল করেছেন, সমালোচনায় আসলে বিদ্ধ হয়েছেন। এই প্রেশারটা নেওয়ার মতন কি অবস্থায় জাকির আলী বা লিটন বা মিরাজের যেতে পেরেছেন? আমি আপনাকে বিরাট কোহলির দুটো গল্প বলতে চাই। সেই অর্থে বিরাট কোহলি খুব রিসেন্টলি অস্ট্রেলিয়াতে সিডনিতে লাস্ট যে ম্যাচটা খেললেন, সম্ভবত 72 করেছেন। তার আগের দুটো ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ডাক মারলেন ব্যাক টু ব্যাক। সো তখন রবি শাস্ত্রী যখন তাকে কথা বলছিলেন যে কেমন লাগলো জোড়া ডাক মেরে, বিরাট কোহলি বলছিলেন যে বয়স আমার 37 হয়েছে, কত হাজার রান করেছি নিজে হয়তো বলতেও পারবো না, এত বছর পরে এসেও এই দুটো ইনিংস খেলার পরে মনে হচ্ছিল রান কিভাবে করতে হয় আমি জানি না। সো এখন রান করার পরে মনে হচ্ছে যাক বাঁচলাম ফাইনালি। সো দ্যাটস ক্রিকেট। তো বিরাট কোহলি যখন এই কথা বলেন যে এই এত রান করার পরও যখন দুটো ডাক মারার পরে তিনি চিন্তা করেন যে রান আসলে কেমনে করতে হয়, সেটা আমার বিরাট কোহলি জানা নেই। জাকির আলী অনেকের কথা তো বলে এখানে লাভ নেই। সো নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আগে আপনাকে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করতে হবে যে আমার ক্যাপাবিলিটি কি। বাংলাদেশের ক্রিকেট তো অনেক মানুষ খেলে, এনসিএল টি20 চলে, বিপিএলে তো বাংলাদেশের কিছু না কিছু প্লেয়ার তো খেলেন। আমি ধরে নিলাম 50 একদম পেশাদার ক্রিকেটারের মধ্যে জাকির আলী অনেকরা হচ্ছে টপ 15। তাহলে আপনি অলরেডি ইউ আর ভেরি স্পেশাল। তো আপনি যখন স্পেশাল কিন্তু নিজেকে স্পেশাল মনে করেন না ভাই, তাহলে তো কোনোদিন আপনি হায়ার কোয়ালিটি ক্রিকেটে গিয়ে নিজেকে আপনি ওই জায়গায় মেলে ধরতে পারবেন না। শুধু জাকের কেন, শামীম পাটোয়ারির ক্ষেত্রেও তাই। আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার আসলে কাজটা কি। আপনার কাজ চুইংগাম চাবিয়ে 1 বলে 2 রান করে 2 বলে 1 রান করে আউট হয়ে যাওয়া না। আপনার কাজ ব্যাক টু ব্যাক 0 মেরে চলে যাওয়া না। আপনার কাজ ম্যাচ শেষে কোনো মতে পারফর্ম করে ম্যাচ ফিটা নিয়ে ওই একটা চুক্তি আছে বোর্ডের সাথে, সেই বেতনটা নিয়ে চলে যাওয়া না। আপনার কাজটা হচ্ছে সার্ভ করা, আপনার কাজটা ব্যাট হাতে রান করা, বল হাতে উইকেট নেওয়া। আপনি বাংলাদেশের বোলাররা কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড একবার চিন্তা করেন। প্রত্যেক ম্যাচে তারা ভালো বোলিং করে, এবং তারা এটা জানে যে যত ভালো বোলিং করি না কেন কোনো লাভ নাই, এই ব্যাটাররা তো আমাদের জিতাতে পারবে না। 105 রান করেছে একটা দল,
এবং হাতে ওভার আছে 9টা, এই 54 বলে আরও মিনিমাম ওরকম ব্যাটিং ট্র্যাকে 80 রান হতেই পারে। 190 200 রান চেজ যে বাংলাদেশ করবে এরকম ব্যাটিং বাংলাদেশের তো নেই। সেখান থেকে বোলাররা 150 করতে দেয়নি, ম্যাচের মোমেন্টাম ঘুরে গেছে, বাংলাদেশের এই ম্যাচ জেতারই কথা, সেখানে ব্যাটাররা যে ব্যাটিংটা করেছে, এরপর আমি তাসকিন মোস্তাফিজ হলে বোলিং তো করতাম না আর। আসলে বাংলাদেশের যে ক্যাপ্টেন্সি ব্যাপারটা, এটা কি মানে এর উপরে কি কোনো ধরনের কুফা আছে কিনা? মানে বাংলাদেশের ক্যাপ্টেনদের কি কখনো হ্যাপি এন্ডিং হয় না? আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি রোলে ছিলেন, নিষিদ্ধ হয়ে গেলেন একটা যে কোনো কাহিনীতে। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় তিনি কি নাজেহাল হয়েছেন পারফরমেন্স খাতিরে। তামিম ইকবাল তো অবসরই নিয়ে নিলেন। আবার আমরা দেখতে পাচ্ছি মিরাজ, লিটন দাসের একই অবস্থা হচ্ছে, তারাও আসলে নাজেহাল হচ্ছে। তো জাকির আলী অনেকও কি সেই ক্যাপ্টেন্সি পেয়েই আসলে খেইটা হারিয়ে ফেললেন? এবছর যদিও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তারপরেও 21টা ম্যাচে তিনি 40+ রান করেছেন, 4টাতে সম্ভবত। তারপরেও সেই ক্যাপ্টেন্সি রোলটা কি আসলে তাকে দিক হারালো কিনা? আপনি দেখেন মিরাজের কথা যেটা বলছিলাম আপনাকে, যে এত বছর ক্রিকেট খেলার পরও মিরাজ প্রচণ্ড প্রেশারে পড়ে গিয়েছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যদি সিরিজটা হারতেন তাহলে হয়তো মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সিটাও চলে যেত, ইউ নেভার নো। এবং মিরাজের মতো এত এক্সপিরিয়েন্স, ভাস্টলি এক্সপিরিয়েন্স, আন্ডার 19 খেলে এসেছেন, ইন্টারন্যাশনাল খেলছেন কত বছর ধরে, সে পর্যন্ত পা হরকে গেছে ক্যাপ্টেন্সির প্রেশারে। তো জাকির আলী অনেকের জন্য তো এটা আসলে মানে এই টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। এবং আমার কথা হচ্ছে কি, যে ধরেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি এই সমালোচনা নিতে না পারেন, তাহলে ভারতে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে কী করতেন? বা ধরেন কালকে জেমিমার যে ইনিংসটা বা হারমানপ্রীত কৌরের যে ইনিংসটা, আপনি তো সাইড রোল প্লে করেও অনেক সময় আপনি হিরো হতে পারেন। জেমিমা রদ্রিগেজ এরকম একটা ম্যাচে 100-র উপর রান করে তিনি ম্যাচটা শেষ করে ভারতকে জিতিয়ে বের হয়ে যাবেন, এটা কে জানতো? জেমিমা রদ্রিগেজ বাংলাদেশি হলে কি করতে জানেন? 100টা মেরে আউট হয়ে যেতেন। তিনি ইন্ডিয়ান বলেই কিন্তু খেলাটা শেষ করে মাঠ থেকে বেরিয়েছেন। সো আমার কাছে মনে হয় সেলফ রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি এরকম প্রচুর বড় বড় ব্যক্তিত্ব, সেটা সংস্কৃতি বলেন, সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এনি স্পোর্টসে বলেন, এইখানে না নিজের একটা বার থাকে যে আমার সর্বোচ্চ লিমিটটা এখানে, এর বাইরে আমি যেতে পারি না। ওই লিমিটটাকে যখন আপনি ভাঙতে পারবেন, তখনই আপনি আসলে বাকি সবাইকে ছাপিয়ে আলোচনা আসতে পারবেন। গেল শোতে মনে আমি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটারদের প্রত্যেকটা ম্যাচে অলমোস্ট, আপনি যদি 10টা ম্যাচ খেলেন, এর মধ্যে 7 থেকে 8টা ম্যাচে ন্যাশনাল হিরো হওয়ার সুযোগ থাকে, এবং বাংলাদেশের ব্যাটাররা দাপটের সাথে সেই সুযোগগুলো হারান। সো এই সেলফ স্যাটিসফ্যাকশন, সেলফ রিয়েলাইজেশনের জায়গাটায় নিজেকে প্রশ্ন করা, উত্তর খোঁজা, আমার দুর্বলতাগুলো নিয়ে কাজ করা। যে গতকাল হাইবুল বাসার সময় একটা খুব সুন্দর কথা বলেছেন, যে জাকির আলী অনেককে প্রেশার না দিয়ে জাকির আলী অনেকের নিজেকে জিজ্ঞেস করা উচিত আমার দুর্বলতা কোথায়। আপনাদের রিপোর্টে যেমন দেখছিলাম যে অফে খেলা উচিত, এরকম ধরেন অনেক কোয়েশ্চেন্স তার নিজেকে করা উচিত। এবং হাইবুল বাসার সময় এটাও বলেছেন তার মানে 120 স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত, তার মানে 10 বলে 12 করা উচিত, তাই তো? 20 বলে 24 করা উচিত। তো লাস্ট ম্যাচে করেছেন 18 বলে 17। তা একটা সাবেক নির্বাচক এবং সাবেক ক্যাপ্টেন কতটা ডিসঅ্যাপয়েন্টিং হলে বাংলাদেশের ফিনিশার রোলে থাকা একটা প্লেয়ারকে বলে বাবা তুমি 120 স্ট্রাইক রেটে ব্যাট করো। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আমরা দেখতে পাচ্ছি যে এই জাকির আলী অনেকের জায়গায় তিনি একটা ম্যাচে সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তারপরে যদি বলতে, তার জায়গাটা ছিল নুরুল হাসান সোহানও আগের ম্যাচে খেলেছেন, যদিও 5 রানের মতন করেছিলেন তিনি। জাকির আলী অনেক সেদিক থেকে একটু লাকি, 17 রান করেছেন। তারপরে সোহান কিছুটা মানে ডিজার্ভ যেটা মানে করা উচিত তার, সেটা কি করছে, মানে পাচ্ছেন কি না? আমরা দেখতে পেয়েছি যে সোহান অনেকদিন পরে জাতীয় দলে ফিরেছিলেন, তিনি এশিয়া কাপে আফগানিস্তান সিরিজে খুব একটা ভালো করেছেন, যতটুকু সুযোগ পেয়েছেন 6 নেমে। বাট এইখানে এসে তিনি সুযোগ পাচ্ছেন না। আবার দেখা যাবে লম্বা সময়ের জন্য তিনি মাঠের বাইরে চলে যাবেন। সোহানের জন্য ব্যাপারটা কি আসলে অন্যায় হচ্ছে কিনা? আমি মনে করি শুধু সোহান না, মানে ওই জায়গাটায় যে 3 জন আছেন, জাকের, সোহান, শামীম, 3 জনের ক্ষেত্রেই মানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন তাওহিদ হৃদয়ের একটা জিনিস আছে, তাওহিদ হৃদয় জানেন যে আমি এই মুহূর্তে বাদ পড়ছি না। সো তিনি 10 করলেন, 12 করলেন, কি করলেন সেটা ম্যাটার করে না, তিনি উইকেটে যাচ্ছেন, তার নিজের খেলাটা খেলার চেষ্টা করছেন। সোহান, শামীম, জাকেরের তো প্রত্যেকটা ম্যাচে টেনশন আমি পরের ম্যাচে খেলবো কিনা, কারণ আসলে তো এই 3 জনের মধ্যে জানেন না যে কে আসলে একজন বাদ পড়তে যাচ্ছেন, রাইট? ধরেন আজকের খেলায় কি আমি জানি কে বাদ পড়বে? আপনি আমাকে বলতে পারবেন কে খেলবে? আমি নিজেও জানি না, তারাও জানে না। সো এখানে স্ট্যাবিলিটিটার খুব ইম্পর্টেন্ট দরকার আছে। আমি মনে করি জাকের যে প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি পার্সোনালি বিলিভ করি এটাতে ডিবোর্ড থাকতে পারে, এটাতে নানাজন নানা কিছু বলতে পারে, জাকিরকে আপাতত একটু ব্রেক দেওয়া উচিত। মানসিকভাবে আপনি যখন আনস্টেবল থাকবেন, প্রেশার যখন নিতে পারবেন না, সেটার প্রভাব তো মাঠের খেলায় পড়বেই। তানজিদ হাসান তামিম তো ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছিলেন, জাকিরের কাজ ছিল তাকে সিঙ্গেল নিয়ে রানটাকে হেল্প করা, পার্টনারশিপটাকে গড়ে তোলা এবং 1-2টা বাউন্ডারি আদায় করা। আপনি যদি এই রকম ম্যাচে সিঙ্গেল নিতে না পারেন, আপনি মানসিকভাবে কোন জায়গায় আছেন বোঝেন। সো জাকিরকে একটা ব্রেক দেওয়া হাইলি উচিত আমি মনে করি। এবং সোহান, শামীমকে একটা
গ্রিন কার্ড দেওয়া উচিত, যে ঠিক আছে তোমাদেরকে আমরা 5টা ম্যাচ সময় দিলাম, 10টা ম্যাচ সময় দিলাম, লেটস প্লে 10 ম্যাচেস ফর বাংলাদেশ, এই 10 ম্যাচে তোমার ওয়ার্থটা দেখাও। এরকম একটা আমার মনে হয় যে একটা কমফোর্ট জোনে দেওয়া উচিত। না হলে আবারও জাকের বাংলাদেশের ক্রিকেটে তো খুব মজার একটা ব্যাপার আছেই, যে কেউ আমার জায়গায় পার্থবণিক যদি খেলে, পার্থবণিক ইভেন্চুয়ালি ফ্লপ মারবেই, সো আমি তাই বলুন তো আবার ওই জায়গায় চলে যাবো। ইটস ভেরি ইজি। ঠিক একইভাবে পুরুষদের সাথে নারী দলও কিন্তু এরকমই একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের মেয়েরা এবারে বিশ্বকাপ খেলে আসলেন, তারা সপ্তম হয়েছেন, 8 দলের মধ্যে একটা মাত্র ম্যাচ জিতেছেন পাকিস্তানের সাথে। তবে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ভারত প্রসঙ্গ বারবার চলে আসলে আমরা দেখেছি জ্যোতি ভারতের বিপক্ষে ম্যাচে হ্যান্ডশেক করেননি, হ্যান্ডশেক না করে চলে এসেছেন। একটা রিভেঞ্জ নেওয়ার কথা ছিল, ওকে ইটস ওকে ফাইন, বাট যে রিভেঞ্জ নেওয়ার কথা, যেটা হওয়া উচিত মাঠের পারফরমেন্স দিয়ে, সেটা কি বাংলাদেশ করতে পারছে? আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে ভারত কালকে ইতিহাস গড়েছে, তৃতীয়বারের মতো তারা নারী বিশ্বকাপ ফাইনাল উঠেছে, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, 7বারের চ্যাম্পিয়ন। সেখানে বাংলাদেশ আসলে 2বারের বিশ্বকাপ খেলছে, দ্বিতীয়বার খেলছে এবার। খুব কি একটা নজর কাটতে পেরেছে? মাত্র 7টা 50, কোনো সেঞ্চুরি নেই এই একটা টিমের। আপনি দেখেন বাংলাদেশ নজর কাটতে পারতো যদি যে ক্লোজ ম্যাচগুলো তারা প্রডিউস করেছে, মানে এটা তো আসলে স্ট্যাটে লেখা থাকে না, ইতিহাসে লেখা থাকবে না। ইতিহাসে লেখা থাকবে যে বাংলাদেশ সেকেন্ড টাইম ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে সবার মধ্যে থেকে নিচ থেকে দ্বিতীয় হয়েছে, তাই তো, সপ্তম হয়েছে মনে হয়। সো এর বাইরে কিছু লেখা থাকবে না। কিন্তু মাঠের খেলায় বাংলাদেশ ইংল্যান্ডের সাথে খুব ভালো ক্রিকেট খেলেছে, সাউথ আফ্রিকার সাথে অলমোস্ট জিতে গিয়েছিল, এবং বাংলাদেশ এই যে ছোট ছোট, এবং শ্রীলঙ্কার সাথে তো আমরা জেতা ম্যাচ হেরেছি, সো এই 3টা ম্যাচ যদি জিততো, এবং পাকিস্তানের সাথে জয় তো রয়েছেই, ভারতের সাথে একটা পয়েন্ট রয়েছে, আপনি দেখেন 4 × 8 একে 9 পয়েন্ট থাকার কথা। এখানেই হচ্ছে দু দেশের ক্রিকেট কালচারের চেঞ্জেসটা। কালকে ভারত যখন ব্যাট করতে নামছে, তারা কি জানতো না যে 339 রান কখনো মেয়েদের ক্রিকেটে হয়নি? তারা তো জানতো, স্টিল দে চেজ ইট ডাউন। এটাই হচ্ছে ক্রিকেট, যে আপনি মানসিকভাবে, ইনফ্যাক্ট কালকে আমার এক সহকর্মী আমাকে বলছিলেন যে বাংলাদেশ যদি 340 চেজ করতে যেত, কি করতো তখন তারা? তো তারা হয়তো এটাই চিন্তা করতো যে ভাই 100 রান করি আগে, বা 300 রানে অ্যাটলিস্ট না হারি, 250 রানে না হারি। সো মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার ক্রিকেট কালচারটা যতদিন না পর্যন্ত তৈরি হবে, যতদিন না পর্যন্ত ক্রিকেটাররা আমার বাড়ি গাড়ি একটা মোটামুটি ভালো লাইফ, পশ লাইফ থাকলেই আমি খুশি, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের না হয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে চিন্তা করবেন, সেটা মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রেও প্রযোজ্য আমি বলছি, ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেটের উন্নতি হবে না। তবে একটা জিনিস মিস হয়ে যাচ্ছে পার্থ, সেটা হচ্ছে মেয়েরা ভালো ক্রিকেট খেলছে, রিসেন্টলি ভালো ক্রিকেট খেলছে, এবং আমি আশা করবো যে তাদের ভিতর যেই ক্ষুধাটা রয়েছে সেই ক্ষুধাটাকে তারা আরও জাগিয়ে তুলবে, সো দ্যাট দে ক্যান ডু ওয়েল ইন ফিউচার। অবশ্যই আসলে মানে কালচার জিনিসটাই তো একদিনে গড়ার মতন না, লং টাইম প্রসেস। 10-15 বছরে, মানে আমরা 20 বছরেও তো ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার পরে, 20 বছর কেন বলছো, 25 বছর 26 বছর পরে তো আমরা খুব একটা ভালো জায়গায় যেতে পারিনি। নেক্সট টাইম আসলে কত বছর পর আমরা কালচার তৈরি করতে হবে, এটা একটা বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ তাই বলুন আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।